সত্যজিৎকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মেনন চারপাশ থেকে ফেঁসে যায়। তখনই কর্ণ চ্যাটার্জি ফোন কেটে বলতে থাকে, আমি বুঝতে পারছি না মেনন, তোমাকে কে এরকম করে বারবার ডাকছে আর কেই বা ফাঁসাচ্ছে। তুমি তুমি কাকে দেখে এতটা ভয় পাচ্ছ? ঠিক তখনই দেখা যাবে জিৎ মুখার্জি এসে বলতে থাকে, আপনি কি কারোর সঙ্গে কথা বলছিলেন? কারোর সঙ্গে কি কোনো ব্যাপার নিয়ে কথা বলছিলেন? আপনাকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, কেন অবাক হওয়ার কি আছে? আপনি আমাকে দেখে কেন অবাক হচ্ছেন? আমি কি জানতে পারি? আপনার কথাগুলো কেমন যেন আমার অদ্ভুত লাগছে। এরপরে দেখা যাবে তখনই জিৎ মুখার্জি বলে, আমার ছেলেটার উপর অ্যাটাক হলো, আমার ছেলেটাকে মেরে ফেলার চেষ্টা করা হলো, আর আপনি কোনো কিছু না করে এভাবে নাক কান বন্ধ রেখে চুপ করে বসে আছেন। আপনাকে তো মনে হচ্ছে না আপনি আমার ছেলেটাকে নিয়ে কোনোভাবে কোনোভাবে টেনশনে আছেন। এ কথা শুনে দেখা যাবে তখনই জিৎ বলে, না, আপনাকে আপনাকে আমি বিশ্বাস করতে পারছি না। আপনি যদি সত্যি আমার ছেলেটাকে নিয়ে ভাবতেন তবে অবশ্যই আমার ছেলেটার ব্যাপারে একটু হলেও বোঝার চেষ্টা করতেন। ওকে কে বা কারা মারতে চাইলো? যারা যারা মিলে সবাই একটি সঙ্গের দল। সেই সঙ্গের দলটা আসলে কে, কার দল ওটা? ওগুলো আপনার কি জানার কোনো প্রয়োজন বোধ হয়নি এখনো? আপনি কি জানার কোনো চেষ্টা করেছিলেন? করেননি। আপনি আপনি কোনোভাবে জানতে চাননি যে আমার ছেলেটাকে কে বা কারা মারার চেষ্টা করলো? এভাবে আমার ছেলেটাকে কেন ভয় দেখানো হলো? আমার ছেলেটাকে যদি ওরা মেরে ফেলতো, সে দায়ভার কে নিত? আপনি কি নিতে পারতেন? তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে সঙ্গের দল ঘিরে ফেলে মৃণালকে আর বলতে থাকে, তুমি তুমি কাজটা একদম ঠিক করলে না। নাম্বারটা দিয়েছো, কিন্তু নাম্বারটা উনি কখনো খুঁজে পাবে না, কিন্তু তুমি তুমি টার্গেট হয়ে গেছো। এ কথা বলেই দেখা যাবে সঙ্গীত তাও চলে যেতে থাকে। তখনই মৃণাল বলে, কি ফেঁসে গেলাম, এদিকেও ফেঁসে গেলাম, ওদিকেও ফেঁসে গেলাম, বুঝতে পারছি না কোন দিকে ফাঁসবো। এরপরে দেখা যাবে মৃণাল বলতে থাকে, কটা কটা টাকার লোভে এমন ভাবে ফেঁসে গেছি, এখন আমি কি করব বুঝতে পারছি না। আমাকে এদিকেও মারতে চাইছে, ওদিকেও মারতে চাইছে। এদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি জিৎকে বলতে থাকে, আমার কেমন যেন খটকা লাগছে। এরপরে জিৎ বলে, আচ্ছা, কোনোভাবে পরশুরাম বেঁচে নেই তো? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আমিও এক মুহূর্তের জন্য সেটাই ভেবেছিলাম, কিন্তু পর মুহূর্তে সেই চিন্তা ভাবনা মন থেকে বের করেছি। কারণ একটা মানুষ তিনটে বুলেটের আঘাত পাওয়ার পরে জলে ফেলে দেওয়ার পরেও কিছুতেই জীবিত থাকতে পারে না। ইম্পসিবল। ওনাকে কোনোভাবে জীবিত ফিরিয়ে আনা সম্ভব না। তখন এই কথা শুনে জিৎ বলে, আমিও একবার ওই কথাটা ভেবেছিলাম, কিন্তু কিন্তু আমার যেন কেমন খটকা লাগছে। এই লোকটা তবে কে? বারবার বারবার একে একে সবাইকে মারার চেষ্টা করছে। মহিতোষ মজুমদারকে মারতে চাইলো, আবার আবার এখন বাবিনকেও মারতে চাইলো। এই সঙ্গের দল আর ওই বৃদ্ধ লোক, এরা কি একটাই মানুষ? এরপরে দেখা যাবে এদিকে তটিনী রান্নাঘরে রান্না করছে আর শিবপ্রসাদের কথা ভাবছে। তটিনী রান্নাঘরে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, তুমি কোথায়? তুমি তুমি এখানে ছিলে, আমি রান্না করতাম, তুমি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারি তরকারি চাখতে, তরকারি দেখতে কেমন টেস্ট হয়েছে, তুমি আমাকে নিজ হাতে খাইয়ে দিতে, নিজ হাতে টেবিল সাজিয়ে তুমি আমাকে খাইয়ে দিতে, আমরা ক্যান্ডেল লাইট ডিনার সেলিব্রেশন করতাম। কিন্তু আজকে আজকে তুমি কোথায়? আমি তোমাকে ছাড়া একদম একদম ভেঙে পড়েছি। তোমাকে ছাড়া সবাই আমার দিকে আঙুল তুলছে, সবাই সবাই আমাকে কটু কথা বলছে, আমি কারোর মুখের ওপর কথা বলতে পারছি না। প্লিজ তুমি ফিরে এসো। এরপরে দেখা যাবে তটিনী ও পরশুরামের একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে তটিনী আর বলতে থাকে, এই মুহূর্তগুলো আমি কি করে ভুলবো? এই মুহূর্তগুলো তো আমি কোনোভাবে ভুলতে পারছি না। এরপরে দেখা যাবে তটিনীর রান্না করা খাবারগুলো পুড়ে যেতে থাকে। ঠিক তখনই পিকু এসে বলে, মাম্মি, কি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে কিছু একটা পুড়ে যাচ্ছে, তুমি দেখো না, এভাবে কি ভাবছো? তখনই তটিনী বলে, আসলে আমার তরকারিটা পুড়ে গেল, আমি বুঝতেই পারিনি। তখনই পিকু বলে, জানি মাম্মি, তুমি পায়ের কথা ভাবছিলে, তাই তো? আমি আমি বড় হয়েছি, আমি বুঝি যে তুমি পাকে নিয়ে অনেক কষ্ট পাচ্ছ, পায়ের জন্য তোমার অনেকটাই কষ্ট হচ্ছে, তোমার মন খারাপ হচ্ছে, তাই তো? তখনই তটিনী বলে, তুই অনেকটা বড় হয়ে গেছিস মা। এতটা বড় কখন হলি যে তোর মায়ের কষ্টটা তুই বুঝতে শিখে গেলি? জানিস রে, আমি তো তোদের পাকে ছাড়া কখনো এভাবে থাকতে চাইনি। আমি চাইনি যে তোদের পাকে ছাড়া সংসারটা আমি একা সামলাবো। আমি আমি তোদেরকে নিয়ে একা কখনো থাকতে থাকতে চাইনি। আমি সবসময় চেয়েছি যে তোদের পা সবসময় আমাদের পাশে থাকবে। আমরা আমরা চারজনে একসঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেব, কিন্তু তোদের পা এত তাড়াতাড়ি হারিয়ে যাবে কখনো ভাবতে পারিনি। তখনই লাট্টু পিকু বলে, মাম্মি,
পা ফিরবে না? পাকে ছাড়া আমাদের একটুও ভালো লাগে না, চারপাশটা কেমন অন্ধকার লাগে। সবাই আমাদের দেখলে বলে, ওই দেখ, শিবপ্রসাদ গাঙ্গুলির ছেলে মেয়ে। কিন্তু শিবপ্রসাদ গাঙ্গুলিকে এত সহজেই মূর্তি হলো, তাও আবার নিজের স্ত্রীর হাতে। সবাই বলে যে আমাদের মাম্মি নাকি আমাদের পাকে মেরেছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের মাম্মি কিছুতেই এরকম একটা কাজ করতে পারে না, কারণ আমাদের মাম্মি আমাদের পাকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড বিশ্বাস করে, তাই তো? তখনই তটিনী বলে, হ্যাঁ রে, হ্যাঁ, তোদের মাম্মি তোদের পাকে অনেক ভালোবাসে, তোদের মাম্মি তোদের পাকে কখনোই মারতে পারে না, এই কথাটা সবসময় বিশ্বাস করে যাবি, আমি তোদের বিশ্বাস ভাঙবো না। এরপরে দেখা যাবে লাট্টু বলে, মাম্মি তুমি শুধু একবার পাকে ফিরতে বলো, আমরা কিচ্ছু বায়না করবো না, বিশ্বাস করো, কিচ্ছু না। সামনে ফাদার্স ডে, আমরা পাকে পাকে গিফটস করতে চাই। গত বছর আমরা পাকে গিফটস করেছিলাম, কত মজা করেছি। এবারও ঠিক সেভাবেই মজা করতে চাই। তুমি প্লিজ পাকে ফিরিয়ে আনো। পাকে ছাড়া আমাদের দিনগুলো একদম ভালো যাচ্ছে না, আমরা পাকে ছাড়া এক মুহূর্তও থাকতে চাই না। এরপরে দেখা যাবে তটিনী বলে, আমি আমি বুঝতে পারছি না আমি কি করব, তোদের পাকে হারিয়ে আমারও প্রচন্ড কষ্ট হচ্ছে। আমিও বুঝতে পারছি যে আমাদের পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে। ঠিক তখনই দেখা যাবে ভূমিকা ভূমিকা সত্যজিৎ, দীপালি ও প্রাচী সবাই মিলে তটিনীদের বাড়িতে আসে। এরপরে দেখা যাবে সত্যজিৎ বলে, তটিনী, বাচ্চাদের কখনো মিথ্যে আশ্বাস দেবে না, ওদেরকে কখনো ভুলভাল বোঝাবে না যে ওদের পা ফিরে আসবে। ওদের পা তো নেই, ওদের পা কি করে ফিরবে বলো? ওদের এটা বুঝতে হবে, ওদের এটা জানতে হবে, কারণ ওরা ওরা এখন জানলেও কষ্ট পাবে, পরে জানলেও কষ্ট পাবে, তাই আগে থেকেই সবটা জানিয়ে দেওয়াই ভালো। এরপরে দেখা যাবে পিকু ও লাট্টু দুজনে গিয়ে দীপালি ও সত্যজিৎকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ভালো দিয়া, ভালো ভালো দাদু, তোমরা এসেছো। তোমরা তোমরা কতদিন পরে আমাদের বাড়িতে এলে জানো? আমাদের পাকে ছাড়া আমাদের একটুও ভালো লাগে না। মাম্মিকে বলছিলাম যে পাখি ফিরবে, তখনই মাম্মি বলল, হ্যাঁ পা ফিরবে। তখনই প্রাচী বলে, হ্যাঁ তোমাদের পা অবশ্যই ফিরবে। এরপরে দীপালি বলে, তোমরা তোমরা একদম এসব নিয়ে ভাববে না, কখনো মন খারাপ করবে না, তোমাদের পা যেখানেই থাকুক অবশ্যই ফিরে আসবে, তোমাদের থেকে কিছুতেই দূরে যেতে পারবে না। এরপরে দেখা যাবে লাট্টু বলতে থাকে, আমরা আমরা চাই আমাদের পা খুব তাড়াতাড়ি ফিরে আসুক। এরপরে সত্যজিৎ তটিনীর কাছে গিয়ে বলতে থাকে, তটিনী মা, এভাবে ভেঙে পড়লে কি করে হবে বল? তুই যদি ভেঙে পড়িস তবে ওই ফুটফুটে দুটো বাচ্চার কি হবে? ওদেরকে কে দেখাশোনা করবে? তুই নিজের প্রতি একটু যত্ন নে, একটু খেয়াল কর। শিবপ্রসাদ যদি সত্যি বেঁচে থাকে তবে তো এতদিন চলে আসতো, তাই না? এখন তো ওর কোনো আশাই পাচ্ছি না। আজ থেকে কতদিন আগে এই ঘটনাটা ঘটেছে, এখনো অব্দি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শিবপ্রসাদ কোথায় আছে, কি করছে, কেউ জানে না। আমার মনে হচ্ছে তোর মেনে নেওয়া দরকার। তখনই তটিনী কাঁদতে থাকে আর বলতে থাকে, ড্যাডি তুমি এসব কি বলছো? এরপরে লাট্টু পিকু বলে, মামি ভালো দিয়া, ভালো দাদু এসব কি বলছে? কি মেনে নেওয়ার কথা বলছে? তুমি কি মেনে নেবে? তখনই তটিনী বলে, না বাবা, আমি সেরকম কিছু কথা বলা হয়নি এখানে। তোমরা তোমরা ভেতরে যাও, নিজেদের ঘরে গিয়ে বসো, ওখানে গিয়ে খেলাধুলো করো, আমরা বড়রা এখানে কথা বলছি তো। তখনই লাট্টু পিকু বলে, আমরা তো বড় বড় হয়েছি, আমরা এখানে থাকি না। তখনই দেখা যাবে দীপালি বলে, তোমরা যাও, আমি তোমাদের রূপকথার গল্প শোনাতে আসছি। এরপরেই লাট্টু পিকু চলে গেলে তখনই তটিনী বলতে থাকে, ড্যাডি আমি বুঝতে পারছি না যে এই নোংরা জঘন্য খেলাটা কে খেলছে। আমার বিশ্বাস এটা এটা একটা চক্রান্ত, এটা একটা খুব বড় গোলক ধাঁধা, যেটার মধ্যে ফেলা হয়েছে আমাকে ও ও আমার হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলিকে, কিন্তু আমরা সেই ধাঁধা থেকে বেরোতে পারছি না। তখনই ভূমিকা বলে, আচ্ছা তটিনী, তোমার কি মনে হয় এটা কে করতে পারে? তখনই তটিনী বলে, এটার পেছনে তো অনেকেরই হাত আছে, তুমি তো সেটা জানো। তুমি তো জানো যে কে কে আমার শত্রু হতে পারে। সবাই মিলে একসঙ্গে হয়ে আমাকে এভাবে নিঃস্ব করে দেবে আমি কখনো ভাবতে পারিনি। সবাই মিলে আমাকে যে যে স্ক্যান্ডেলটা দিচ্ছে সেগুলো মিথ্যে। মা তুমি প্লিজ বিশ্বাস করো, আমার বিরুদ্ধে যে অ্যালিগেশন গুলো আনা হচ্ছে পুরোটাই মিথ্যে, পুরোটাই ভিত্তিহীন। ওরা আমাকে ফাঁসানোর জন্য এই অ্যালিগেশন গুলো দিচ্ছে। তখনই কথা শুনে দেখা যাবে ভূমিকা বলতে থাকে, তোমাকে তো সবাই মিলে চারপাশ থেকে ঘিরে নিয়েছে তটিনী, তোমাকে বেরোতে হবে এসব থেকে, তোমাকে নিজেকে বের করতে হবে, তা না হলে তুমি এখান থেকে কিছুতেই বেরোতে পারবে না। এরপরে দেখা যাবে তটিনী বলে, আমি আমি কি করব বুঝতে পারছি না। আমার এখন কি করা উচিত, কি করতে হবে আমাকে? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তখনই দীপালি বলে, তটিনী, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি তুমি নিজেকে বৈধব্যের আড়ালে ঢেকে ফেলো, না হলে কিন্তু এই কলঙ্ক কিছুতেই মিটবে না। এরপরে তটিনী বলে, না, আমি আমি কিছুতেই নিজেকে বৈধব্যের আড়ালে ঢেকে ফেলতে পারবো না, কিছুতেই না। আমি কিছুতেই বিশ্বাস করি না যে আমার স্বামী পরশুরাম আর জীবিত নেই। আমার বিশ্বাস ও কোথাও না কোথাও অবশ্যই আছে, ও হয়তোবা আমার সামনেই আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই সত্যজিৎ বলে, তুমি
তুমি কেন বুঝতে পারছো না তটিনী? তোমাকে বুঝতে হবে। এভাবে এভাবে কোনো কিছু সমাধান করা যায় না। এভাবে সমাধান করা গেলে তো সমস্ত কিছুর সমাধানই হয়ে যেত। কিন্তু কিন্তু তুমি বুঝতে পারছো না যে এসব কিছু এত সহজেই সমাধান করা যায় না। তখন এই কথা শুনে দেখা যাবে তটিনী বলে, আমি কি করব? আমি আমি আমার স্বামীকে ছাড়া কি করে থাকবো? আমার স্বামীর বাড়িটা, এ বাড়িটা আমাকে ছেড়ে দিতে বলা হচ্ছে। সবাই মিলে আমাকে উচ্ছেদ করতে এসেছিল। আমি আমি কিছুতেই বাড়ি ছেড়ে যাব না। তখনই দেখা যাবে ভূমিকা বলে, তোমার তোমার যখন চারপাশে শত্রু ঘেরা, তবে কি করে তুমি এখানে থাকবে বলো তো? তোমার তো চারপাশটাতেই শত্রুতে ভরা। এরপরে দেখা যাবে তখন এ কথা শুনে তটিনী বলে, একদম ঠিক বলেছ বৌমনি। আমার আপন মানুষরাই তো শত্রু, তাদেরকে আর কি বলবো বলো? তা আমার শত্রু তো কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, এরপরে বিজিত লাহিড়ী, আরো অনেকেই আছে, কাবির, আরো অনেকেই, যারা আমাকে ধ্বংস করতে চায়। তখন এই কথা শুনে দেখা যাবে ভূমিকা বলতে থাকে, তুমি বাবিনের কথা কেন বললে না? বাবিন আমার স্বামী হলে কি হবে? আমি ওকে কিছুতেই আড়াল করব না। ভেবো না যে আমি তোমাকে তোমাকে ওকে কথা বলা থেকে বন্ধ করতে বলবো। আমি বলবো যে তুমি ওর বিরুদ্ধে কোনো কথা বলো না। আমি নিজে সাক্ষী দেব, নিজে সাক্ষী দিয়ে সবার সামনে প্রমাণ করে দেব যে বাবিনও এর সঙ্গে জড়িত। কারণ বাবিনও সেদিন তোমার সঙ্গে ওই অসভ্যতামটা করেছিল। পরশুরামকে মারার দিন বাবিন সেখানে উপস্থিত ছিল। কেউ জানুক বা না জানুক, আমি সেটা খুব ভালো করেই জানি। তার কারণেই তো আজকে তোমার বাড়ি থেকে বেরোনোর পরে ওর উপর অ্যাটাক হয়েছিল। তুমি কি কিছু জানো? এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, এসব কি বলছো তুমি? ওর ওপর অ্যাটাক হয়েছিল মানে? এরপরে দেখা যাবে তখনই দীপালি বলতে থাকে, তটিনী, তোর এখন বৈধব্যের আড়ালে ঢেকে যাওয়াটাই বেটার। তা না হলে বুঝতেই তো পারছিস তোর চরিত্রে কালিমা লিপ্ত করা হচ্ছে। এভাবে যদি চলতে থাকে আমাদেরও তো মান সম্মান বলে একটা কিছু আছে, তাই না? আমাদেরও তো মান সম্মানটা নষ্ট হয়ে যাচ্ছে। তখনই ভূমিকা বলে, প্লিজ প্লিজ মামুনি, তুমি মান সম্মানের কথা বলো না। ওর জন্য তোমার মান সম্মান কেন নষ্ট হবে? ও তো কোনো অন্যায় করেনি, ওকে ফাঁসানো হয়েছে। তুমি তো সেটা খুব ভালো করেই জানো। তুমি তো বললে তুমি বিশ্বাস করো যে ওকে ফাঁসানো হয়েছে, তবে তুমি কেন এই কথা বলছো? এই কথাটা বলা একদম ঠিক নয়। তখন এই কথা শুনে দেখা যাবে দীপালি বলে, কিন্তু সবাই তো বলছে, লোকে তো বলছে যে মুখার্জি বাড়ির মেয়ের চরিত্র এত এত নোংরা, এতটা খারাপ, কেউ কখনোই ভাবতে পারেনি আমাদের বাড়ি নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি হচ্ছে। নন্দিনী টাকার জন্য লড়ছে, ও ও এরকম করে অন্যজনের সঙ্গে সম্পর্ক করছে, আবার ও স্বামীকে মেরেছে। এসব কিছু নিয়ে আমাদের বাড়িটা যদি এরকম করে প্রতিনিয়ত কালিমা লিপ্ত হয়, তবে সেটা আমরা কি করে মেনে নেব বলো? তখনই দেখা যাবে তটিনী বলে, তোমরা আমার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে নাও। কারণ আমার জন্য যদি তোমাদের কোনো সমস্যা হয়, সেটা তো আমার তো কোনো কিছু করার নেই, তাই না? তার থেকে বরং তোমরা আমার থেকে সম্পর্কটা একদম ছিন্ন করে দাও, তবেই হয়তো বা আমার জন্য তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে দেখা যাবে এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, এসব কি বলছিস তটিনী? এটা কখনোই সম্ভব না। তোর মা শুধুমাত্র ভয়েতে এই কথাগুলো বলেছে। তুই একটা সত্যি কথা বলতো মা, তুই কি সেদিন সত্যি সত্যি রিভলভারটা চালিয়েছিলিস? তখনই তটিনী বলে, বিশ্বাস করো ড্যাড, আমি রিভলভারটা হাতে তুলে নিয়েছিলাম। আমার রিভলভার থেকে একটা বুলেট বেরো হয়েছিল, কিন্তু সেই বুলেটটা ওর শরীরে লাগেনি। ওর শরীরে লেগেছিল তিনটে বুলেট। আমি যে অ্যাঙ্গেলে দাঁড়িয়েছিলাম, আমার রিভলভার থেকে কোনো বুলেট বেরোলে ওর শরীর এফোর ওফর করে যেত। কিন্তু বুলেটটা, আমার বিশ্বাস, এফোর ওফর হয়নি। এরপরে দেখা যাবে তখনই সত্যজিৎ বলে, আমি বুঝতে পারছি না যে কেসটা কোন দিকে মোড় নেবে। আমি সত্যিই জানি না, কোনোভাবে যদি তোকে না বাঁচাতে পারি, বাচ্চাগুলোর কি হবে? আমি তো বুঝতে পারছি না যে তোকে আমি কি করে নির্দোষ প্রমাণ করব। তোর বিরুদ্ধে যেসব প্রমাণ উঠানো হয়েছে, সেই প্রমাণগুলোর ভিত্তিতে তো তোকে তোকে দোষী মনে হচ্ছে। তখনই তটিনী বলে, আমি আমি জানি বাবা, আমি জানি আমাকে আমাকে যে করে হোক এর সবকিছু থেকে দূরে করতে হবে। তা না হলে আমি কিছুতেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। আমাকে এখন এই ফ্ল্যাট থেকে বের করে দিতে চাইছে। এদিকে দেখা যাবে আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে বলে, আমি জানি বাবা, আপনি এই সবকিছুর পেছনে আছেন। আর এদিকে পরশুরাম বলরামকে বলে, বলরাম, আজকে না হয় আমরা নতুন শিকার ধরতে বেরোই। তুই আর আমি শিকারী, আর আর শিকার হচ্ছে বিজনলালকে ধরবো আমরা। বিজনলালকে ধরে সবার সামনে নিয়ে আসবো। ওকে নিয়ে এলে তটিনীর মিস্টেরিয়াস সব শেষ হয়ে যাবে।